উদাস দুপুর বেলা চোখি আসবে কি একলা নদীর ঘাটেতে, দেখতে তোমায় মন চাইছে, লা 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 লা। কাকলি, তুমি এসে গেছো? আহারে, আমার প্রেমিকাটা কখন থেকে অপেক্ষা করছে। হারামজাদা, এখন তোর আসার সময় হলো। যা, এখন থেকে তোর সাথে আমার ব্রেকআপ। আরে, আমার গার্লফ্রেন্ড তো দেখছি অনেক রেগে আছে। এখন আমি কি করব, আর কি করে ওর রাগ ভাঙাবো? বাবা কালু, আমার এই মুরগিটা কিনে নেবে? আজকে যে একটা মুরগিও বিক্রি করতে পারিনি। দূর বুড়িমা, আমি আমার গার্লফ্রেন্ডের রাগ ভাঙাতে পারছি না, আর তুমি এসেছো মুরগি বিক্রি করতে? তা করবে কেন? আমার যে মুরগির ডিম খেতে ভালো লাগে। যদি তাই করতে, তাহলে মুরগিটা কিনে আমাকে গিফট করতে। ও, তোমার এই মুরগিটা উপহার লাগবে বুঝি? এক্ষুনি কিনে দিচ্ছি। এ কি, মানি ব্যাগে তো কোনো টাকা নেই। এখন আমি কি করে মুরগিটা কিনে নেব? কি রে বাবা, নিবি আমার মুরগিটা? মানে বুড়িমা, আমি আমার সব টাকা তো বাড়িতে ফেলে এসেছি। এখন কি করে যে মুরগিটা কিনে নেব বুঝতেই পারছি না। ঠিক আছে, এই মুরগিটা তুই বিনা টাকায় নিয়ে নে। কি বুড়িমা, তুমি আমাকে বিনা টাকায় মুরগিটা দিয়ে দিচ্ছ? তাহলে বিক্রি করতে চাইলে কেন? আর তোমার কাছে তো দেখছি অনেক টাকা। এত টাকা তুমি কোথায় পেলে? কি রে বাবা, তুই আমার হাতে এই সামান্য টাকা কটা দেখে অবাক হলি বুঝি? আমার বাড়িতে তো অনেক টাকা আছে। সব টাকা আমি মুরগি বিক্রি করে জমিয়েছি। দেখেছো কাকুলি, এই বুড়িমা কিনা সামান্য মুরগি বিক্রি করে এত টাকা জমিয়েছে। আর তার বাড়িতে নাকি এর থেকে আরো অনেক বেশি টাকা আছে। ওই টাকাগুলো তো আমাদের দরকার। কিন্তু এতগুলো টাকা তুমি কোথায় পাবে বলো তো? বুড়িমার টাকার লোভ করে কোনো লাভ আছে নাকি? হ্যাঁ কাকুলি, তুমি দেখবে খুব শীঘ্রই বুড়িমার সব টাকা আমাদের কাছে চলে আসবে, আর আমরা সেই টাকা দিয়ে দূর বিদেশে ঘুরে আসবো। হা 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 হা। কিন্তু কিভাবে বলো তো? এরপর কালু ও কাকলি দুজনে মিলে বুদ্ধির পরিকল্পনা করতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সেই দিনটি কেটে যায়। চলো কাকুলি, আমরা সকাল সকাল বুড়িমার বাড়িতে যাই। না না, আমি চুরি করতে যাব না। আর তাছাড়া তোমার মতো একটা চোর বয়ফ্রেন্ড থাকতে আমি কেন চুরি করতে যাব? কি হলো কাকুলি, কি এত ভাবছো? গেল রে গেল, আমার পেটের ব্যথায় জীবনটা শেষ হয়ে গেল। আমি পটি করতে যাচ্ছি কালু, তুমি বরং একাই বুড়িমার বাড়ি থেকে টাকাগুলো চুরি করে নিয়ে এসো। ঠিক আছে, তোমাকে যেতে হবে না। চুরি করার জন্য এই কালু একাই যথেষ্ট। এরপর কালু মিনু বুড়ির বাড়ির খোঁজে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর কালু মিনু বুড়ির বাড়ি এদিক সেদিক খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই সেই মিনু বুড়ির বাড়ি খুঁজে পায় না। ধুর, বুড়িমা তো বলেছিল এই নদীর আশেপাশেই নাকি বুড়ির বাড়ি, কিন্তু এই নদীর আশেপাশে তো কোনো বাড়িই নেই। এরপর কালু মিনু বুড়ির পেছন পেছন যেতে থাকে। আর কিছু দূর যাওয়ার পরই নদী পার হয়ে মিনু বুড়ি একটা তরমুজ ঘরে প্রবেশ করে। তার মানে ওই তরমুজ ঘরটাই বুড়ির ঘর? বুড়ির তরমুজ ঘরটা তো দেখতে ভীষণ সুন্দর। তাহলে এই বুড়িমার তরমুজ ঘর আর এই টাকা পয়সা সব আমার। হা 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 হা। এ কথা বলে কালু যেই না তরমুজ ঘরের ভেতরে যায়, তখনই তরমুজ ঘরের দরজা বন্ধ হয়ে যায়। আমি জানতাম তুই টাকার কথা শুনে লোভে পড়ে ঠিক চলে আসবি। আর এসে যখন পড়েছিস, তাহলে সবার মতো তোকেও আমি মুরগি বানিয়ে ফেলবো। হি 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 হি। হ্যাঁ, ডাইনি, কিন্তু এটাই তো ওই বুড়িমার বাড়ি। আমি তো কিছুক্ষণ আগেই বুড়িমাকে এখানে প্রবেশ করতে দেখলাম, কিন্তু বুড়িমা কোথায় গেল? দেখ তো, আমি সেই বুড়ি কিনা। হি 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 হি। হে, এ কি? তার মানে তুমি কোনো বুড়ি নও, তুমি একটা ডাইনি। লোভে পড়ে কিনা নিজের মৃত্যুর কাছে এসে গেলাম। হ্যাঁ, তুই
জানিস না লোভে পাপ আর পাপে মৃত্যু? তুই নিজেই লোভ করেছিস। দূর, আমি এত কথা কেন বলছি বলতো? আমি তো তোকে এখন মুরগি বানাবো। হি 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 হি। মেরো না, আমাকে মেরো না, সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো। আসবে না, কেউ তোকে সাহায্য করতে আসবে না। তুমি ভয় পেও না কালু দাদা, এই শয়তান ডাইনি তোমার কিচ্ছু করতে পারবে না। তাই নাকি রে? তোরাও আমার তরমুজ ঘরে চলে এসেছিস? তাহলে আজ তোদের সবাইকে একসাথে মুরগি বানাবো। হি 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 হি। তোর এই ইচ্ছে কোনো দিনও পূরণ হবে না, তার আগেই আমি তোকে আগুনে জ্বালিয়ে দেব। এ কথা বলে পেঁচা তান্ত্রিক তীরটা ডাইনির দিকে ছুঁড়ে মারে, আর সাথে সাথে ডাইনি আহত হয়ে পুড়ে যেতে থাকে। আর কিছুক্ষণ পর ডাইনি পুড়ে ভস্ম হয়ে যায়। আহারে, এই শয়তান ডাইনিটা না জানি আর কাকে কাকে মুরগি বানিয়ে রেখেছে। আমি এক্ষুনি এদেরকে এদের নিজেদের রূপ ফিরিয়ে দিচ্ছি। এরপর পেঁচা তান্ত্রিক পুড়ে যাওয়া ডাইনির ছাই নিয়ে মুরগি দুটোর উপরে ছিটিয়ে দেয়, আর সাথে সাথে মুরগি দুটো তাদের নিজেদের রূপ ফিরে পায়। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ, আর তোমাদের জন্যই আমরা ডাইনির হাত থেকে রক্ষা পেলাম। কিন্তু তোমরা সবাই এখানে সঠিক সময়ে কিভাবে এলে? শোনো তবে, আমি যখন কাঠ কুড়িয়ে এই তরমুজ ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি তরমুজ ঘরের পাশ থেকে কবুতর দাদার চিৎকার শুনতে পাই। তারপর এই তরমুজ ঘরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করি, কিন্তু পারিনি। আর তাই জানালা দিয়ে দেখলাম। আমাকে মেরো না, মেরো না, আমাকে যেতে দাও ডাইনি। তোকে তো আমি ছেড়ে দিতে পারবো না। তোকে এখন আমি আমার পোষা মুরগি বানিয়ে ফেলবো। হি 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 হি। এরপর ডাইনি কবুতর দাদাকে তার পোষা মুরগি বানিয়ে ফেলে, আর আমি কোনো উপায় না পেয়ে বাড়িতে চলে যাই। আর পরের দিন যখন তান্ত্রিক বাবাকে খবর দেই, তখন আমি তোমাকে এই তরমুজ ঘরে প্রবেশ করতে দেখি। তাই আর দেরি না করে সবাইকে নিয়ে এই তরমুজ ঘরে চলে আসি। আজকে থেকে তোর মতো লোভী আর চোরের সাথে আমার ব্রেকআপ। না কাকুলি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো লোভ করব না, আর চুরিও করব না। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। রিমা, তাড়াতাড়ি বাড়ির দিকে চল, সন্ধে যে হয়ে এলো। ইস, তোর জন্য কোথাও শান্তি মতো ঘোরাও যায় না, শুধু মা বকবে মা বকবে। চল, এমনি তো এই জায়গাটা বেশ সুবিধার না। দেখ রিমা, কত সুন্দর পাখি। চল না রিমা, আমরা ওই পাখিটাকে নিয়ে বাড়িতে চলে যাই। হা, তুই নিজেই তো একটা বাচ্চা নিয়ে তুই কি করবি? নে না, আমার পাখি যে বেশ ভাল লাগে। আচ্ছা, নে তাহলে। চল শিমু, আমরা পাখিটাকে রেখে আসি। এই পাখিটার মা কান্না করছে যে। এই দাঁড়া দাঁড়া, তুই জানলি কি করে যে ওর মা কান্না করছে? চল আগে রেখে আসি, পরে তোকে সব বলবো, কেমন? দেখেছিস ওর মাটা ওর বাচ্চার জন্য কেমন ছটফট করছে? যা, পাখিটা দিয়ে আয়। কিন্তু এটা তুই কি করে জানলি রে যে পাখিটার মা কান্না করছে? আমার বাবা মারা যাওয়ার সময় আমাকে 3টি গুণ শিখিয়েছিল যে আমি সেই থেকেই বলতে পারি পেছনে কি হচ্ছে। আমি ভাঙা জিনিসও গড়তে পারি, আর আমি যে কোনো জিনিসকে ছোট করতে পারি। ও মা, তাই নাকি? ভালো তো, সময় করে একদিন আমাকে সব দেখাবি। আচ্ছা, দেখাবো। আমি আজ বাড়িতে গেলাম, কাল আবার দেখা হবে। ও বাবা, তাই নাকি রে? তুই সব বলতে পারিস? তাহলে তো তোকে একবার পরীক্ষা করতে হয় রে। দেখি তুই আমার মতো ভালো কিছু পারিস নাকি। কি রে মা, এই সন্ধ্যার সময় কোথা থেকে আসলি? বলি, সারাদিন এমন টোটো করে ঘুরে বেড়ালে চলবে? মা,
আমি একটু হাঁটতে গিয়েছিলাম। শুধু শুধু আমাকে বকা দিচ্ছ কেন মা? তোমার মেয়েকে একটু ঘুরতেও পারবে না? কি পাকা কথা শিখেছিস তুই। তুই তো জানিস মা, মোরের ওই মাথাটা বেশি একটা ভালো না। তোকে নিয়ে যে আমার বড্ড চিন্তা হয় রে। বলি কি, তুই আর ওদিকে যাস না মা। আমাকে নিয়ে তুমি শুধু শুধু চিন্তা করবে না তো? তুমি তো জানোই আমি কোনো বিপদে পড়লে ঠিকই বেরিয়ে আসতে পারবো। তোর কথার সাথে আর পেরে উঠবো না। চল চল, খেতে চল। আহা! পুরো গ্রামবাসী ঘুমিয়ে গেছে দেখছি। দেখি এবার তুই কি করতে পারিস, আর তোর কত গুণ আছে এবার দেখবো আমি। কি রে শিমু, তুই এখানে? আমি তো তোকে বলেছিলাম আমার মেয়েটার সাথে তুই আর বের হবি না, তারপরেও তুই কেন বেড়াস? কাকিমা, এত রাতে তুমি এখানে কি করছো? আর তুমি আবার আমাকে কবে মানা করলে যে রিমার সাথে বেড়াতে? তবে রে, আমি তোদের মিথ্যে বলছি নাকি রে? হ্যাঁ, দাঁড়া, আমি তোদের ঘর এবার ভৎস করে দিচ্ছি। কি করলে তুমি এটা মুখপুরি? এত শক্তি তুমি পেলে কোথা থেকে? বেশি কথা বললে তোদেরও উড়িয়ে দেব, বুঝলি? তোদের এই প্যাক প্যাক শুনতে আমার যে আর ভালো লাগছে না। যাই, এবার আমি বাড়িতেই যাই। এটা কি করলো মুখপুরি? এবার আমরা কোথায় যাব আর কি বা করব? আমাদের আমাদের ঘরটা কিনা এভাবে শেষ করে দিল। তুমি আর কেঁদো না মা, কাল সকাল হলে আমরা মানুষ নিয়ে রিমাদের বাড়ি যাব। রিমা, কালকে আমাদের বাড়িটা ভেঙে এখন তোরা মনের সুখে বসে আছিস? এসব তুই কি বলছিস শিমু? আরে আপা, তুমি এসব কি বলছো? কাল তো আমরা ঘরেই ছিলাম গো। চলো চলো তো দেখি তোমাদের বাড়িতে গিয়ে। এখন এখন আর কি করতে যাবি? আমার বাড়িটার কি আর কোনো চিহ্ন রেখেছিস? বুঝেছি, এখন তুই মানুষের সামনে ভালো সাজছিস, তাই না? কাকিমা, কাল তোমার ঘরেই ছিল। মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। আগে চলো তোমার বাড়িটা গিয়ে দেখে আসি। শিমু, তুই কাঁদিস না, আমি তোদের সবকিছু ঠিক করে দিচ্ছি। দেখ শিমু, দেখ, যেমন মা তেমনই তার মেয়ে। এরা দুজনেই জাদুকরি। এদের তো গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। মা, মা চলো এখান থেকে বাড়িতে যাই। এই মেয়েটা তো সত্যি সত্যি আবার এদের বাড়ি ঠিক করে দিল। আমি এবার দেখবো তুই কি কি করতে পারিস। হ্যাঁ হ্যাঁ রে রিমা, আমার রূপ ধরে শিমুদের বাড়িতে কে গেল? মা, মোড়ের মাথার পেতনির কাজ এটা। মা, আজ রাতে পেতনিটাকে আমরা হাতে নাতে ধরবো। ওর এত বড় সাহস, আমার মায়ের নামে বদনাম রটাচ্ছে। আজকে তো আমি ওকে শেষ করেই দেব। এই পেতনি, তুই কোথায়? বেরিয়ে আয় বলছি। তুই আমার মায়ের রূপ ধরে শিমুদের বাড়িতে কেন গিয়েছিলি? আর তুই কেন এসব করছিস? কি রে, তোর নাকি অনেক গুণ রে। তুই সেই গুণ আমাকে দেখা। আজ আমি যা করব, কাল তোদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। অসভ্য পেতনি, তোর সঙ্গে আমি কিছুই করব না। কাল দেখবো তুই কিভাবে আমাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিস। দেখি কাল তুই কিভাবে এই পুরো গ্রামটা ঠিক করিস। আমাকে তুই অসভ্য বলিস? তোর 14 গোষ্ঠী অসভ্য। এই, তোরা মামে কি শুরু করেছিস কি গ্রামে? আমাদের কি একটু শান্তি করে থাকতে দিবি না নাকি? হ্যাঁ, তোরা মামে মিলে যে পুরো গ্রামটা একদম ধ্বংস করে দিলি রে। আমরা এসব কাজ করিনি গো। ওই মোড়ের মাথায় পেতনিটা যে আছে না, ওই এসব করেছে। এরা তো মামি দুজনেই জাদু করি। এদেরকে গ্রাম থেকে বের করে দাও। কাল সবাই দেখেছে যে তোর মা বাড়ি ভেঙেছে। আমার সাথে সবাই চলো, দেখবে এখন ওই পেতনিটা অনেক খাচ্ছে। তোমরা আমাদের সাথে এমন করছো তাই দেখে। এই এই এই, তোরা সবাই চল তো দেখি এই মেয়েটা কতটুকু সত্যি বলছে। আমরা সবাই মিলে তা গিয়ে দেখে আসি। যদি আজ এরা মামে মিথ্যে কথা বলে, তবে আজই হবে এদের গ্রামের শেষ দিন।
এই শাকচুন্নি পেতনি, বাইরে বেরিয়ে আয় বলছি। আমি জানি তুই এখানেই আসিস। তুই যদি না বেরিয়ে আসিস তাহলে কিন্তু আমি তোকে ছোট করে দেব। তোরা চলে এসেছিস আমার কাছে। এই মেয়ে, তুই কি করবি আমার? তোর না অনেক গুণ, তা দেখা না তোর গুণ গ্রামবাসীকে। এই এই, তুই এটা কি করলি? দয়া করে তুই আমাকে আগের রূপে ফিরিয়ে দে। কেন রে শাকচুন্নি, আমার গুণ না দেখাতে বললি, তাই দেখালাম। তাই এখন ছটপট করছিস কেন? আগে বল, গ্রামের ঘরবাড়ি কে নষ্ট করেছে? আমি আমি গ্রামের সব বাড়িঘর নষ্ট করেছি এই মেয়েটার মায়ের রূপ নিয়ে। এই মেয়ে বলেছিল সে নাকি পেছনের সবকিছুই দেখতে পারে, ভাঙা জিনিস করতে পারে, আর যে কোনো জিনিস ছোট করতে পারে। হ্যাঁ বলেছিলাম, আর সেজন্য তো করেও দেখালাম। এখন তোর বিশ্বাস হয়েছে নাকি আরো কিছু দেখবি? হ্যাঁ হ্যাঁ, আমার বিশ্বাস হয়েছে। তোর সাথে আমি পারবো না রে, আমাকে তুই এবার ছেড়ে দে। রিমা, আমাদের ভুল হয়ে গেছে মা। আসলে আমরা বুঝতে পারিনি যে আমাদের ঘর বাড়ি সব একটা পেতনিতে ভেঙে দিয়েছে। এবার আমরা কোথায় যাব? কি করে আবার বাড়িঘর তৈরি করব? তোমরা কেউ কোনো চিন্তা করো না, আমার মেয়ে তোমাদের বাড়ি ঘর সব ঠিক করে দেবে। হ্যাঁ, তোমরা বাড়িতে চলে যাও, আমি তোমাদের ঘর বাড়ি সব ঠিক করে দেব। রিমা, আমাকে তুই ক্ষমা করে দে। তুই আমাকে যে তোর 3টি গুণের কথা বলেছিলি না, তা যে আমার একটুও মনে ছিল না রে। হ্যাঁ আপা, শিমু আমাকে সব খুলে বলেছে। আমরা যে আমাদের ভুল বুঝতে পেরেছি। ও কোনো ব্যাপার না কাকি, আসলে পেতনিটা হিংসে এমনটা করেছে। তা রিমা, তুই তোর 3টি গুণের কথা কাউকে বলিস না কেন? চুপ বুদ্ধু, সব কাজ পারলেও সবসময় দেখাতে হয় না। হ্যাঁ বুঝলাম, তোর ওই 3টি গুণ দেখার তো আমার বেশ ইচ্ছে ছিল রে, আজ তো দেখিয়েই দিলি। গত পর্বে আপনারা দেখেছেন অপর্ণার কাকা অপর্ণাকে গুহা থেকে জোর করে ধরে এনে গ্রামের মোড়ল মশাইয়ের সাথে বিয়ে দিচ্ছিল। এমন সময় বাঘ এসে সেখানে হামলা করে আর অপর্ণাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। তখন মোড়ল মশাইয়ের লোকেরা এসে বাঘটিকে ধরে ভীষণ মারে। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়। মোড়ল মশাইয়ের লাঠিয়ালের লাঠির আঘাতে বাঘটি ভীষণভাবে আহত হয়, এমনকি বাঘটি তখন জ্ঞান হারিয়ে ফেলে। তখন অপর্ণা বাঘটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওঠো বাঘ, তুমি ওঠো, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে যেভাবেই হোক সুস্থ করে তুলবো। কিছুক্ষণ পর বাঘের জ্ঞান ফিরে আসে আর বাঘটি চোখ মেলে তাকায়। ও, ব্যথায় মনে হয় সারা গা ফেটে যাচ্ছে। আমি আর উঠে দাঁড়াতে পারবো না। পারবে, তুমি পারবে, তোমাকে যে পারতেই হবে, তুমি একটু চেষ্টা করে দেখো না। এরপর বাঘটি কোনো রকমে সেখান থেকে উঠে দাঁড়ায়। চলো বাঘ, আমরা আবার জঙ্গলে ফিরে যাই। এরপরে বাঘটি কোনো রকমে আস্তে আস্তে হাঁটতে লাগলো আর অপর্ণাও তার পিছু পিছু চলতে লাগলো। কোনো রকমে অপর্ণা তার স্বামীকে নিয়ে গুহায় ফিরে এলো। অপর্ণা তার বাঘ স্বামীর এই অবস্থা দেখে খুব মন খারাপ করে। সত্যি উপরওয়ালা এই বাঘটাকে আমাকে সাহায্য করার জন্যই পাঠিয়েছেন। এর সাথে আমার দেখা হওয়ার পর থেকে আমি যখনই বিপদে পড়ি তখনই আমাকে উদ্ধার করে। আজ আমার জন্যই এর এই অবস্থা। যে করে হোক আমার একে ভালো করতেই হবে। আমি বরং পাশের গ্রামের কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসি। এরপর অপর্ণা তাড়াতাড়ি করে গেল পাশের গ্রামের কবিরাজ মশাইকে ডাকতে। তোমার কি সমস্যা? কয়েকদিন ধরে কাশি, কিছুতেই যেন কমছে না, আর রাতের বেলায় নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। মনে হয় জীবনটা বুঝি বেরিয়ে গেল। সত্যিই তো, তুমি দেখছি ভালোই কাশ বাঁধিয়েছ। ঠিক আছে,
আমি তোমাকে ঔষধ দিচ্ছি, এগুলো ঠিক মতো খেও, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে এগুলো খেলে ঠিক হয়ে যাবে বলছো? হ্যাঁ, যাবে যাবে, তুমি এবার আসো। কি হয়েছে মা তোমার? তুমি এত কাঁদছো কেন? আমার কিছু হয়নি কবিরাজ মশাই, কিন্তু আমার একটি বাঘ বন্ধু রয়েছে, সে খুবই অসুস্থ। বাঘ? বাঘ আবার মানুষের বন্ধু হতে পারে? হ্যাঁ কবিরাজ মশাই, সত্যি সে আমার অনেক ভালো বন্ধু। কিন্তু আমি তো মানুষের চিকিৎসা করি, তোমার বাঘ বন্ধুর চিকিৎসা আমি কিভাবে করব? আপনি একবার চলুন না কবিরাজ মশাই, দেখুন না, ও যে খুব আঘাত পেয়েছে আর সে খুবই অসুস্থ। এত করে যখন বলছো, তো চলো দেখে আসি। অপর্ণার কথা শুনে কবিরাজ মশাই অপর্ণার সাথে সেই গুহায় আসে। এমন করে তুমি বেশ কিছুদিন দিয়ে দাও, দেখবে বাঘ সুস্থ হয়ে উঠবে। এটা বলে কবিরাজ মশাই সেই গুহা থেকে চলে যায়। এরপর অপর্ণা কবিরাজ মশাইয়ের কথা মতো বাঘের ঠিক মতো সেবা যত্ন করতে থাকে। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে বাঘ সুস্থ হয়ে গেল। অপর্ণা, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কেন? আমি কখনোই ভাবতে পারিনি যে তোমাকে আবার ফিরে পাবো। আমি তো এখান থেকে চলে যেতে চাইনি, আমার ওই শয়তান কাকা লাঠিয়াল এনে আমাকে ভয় দেখিয়ে জোর করে নিয়ে গেছিল। আমি যখন অনেক ছোট। ও মা, বাবা কি আর কখনো ফিরে আসবে না আমাদের কাছে? না রে মা, তোর বাবা তো এখন উপরে চলে গিয়েছে, আর এখন সে আকাশের তারা হয়ে গিয়েছে। বাবাহারা অপর্ণা আর তার মা একটি ছোট্ট বাড়িতে থাকতো। অপর্ণার কাকা ছিল ভীষণ লোভী। তার বড় ভাই মারা যাওয়ার পরে সে তার বৌদির কাছে এসে বলে, বৌদি, দাদা তো চলে গিয়েছে, তুমি আর এই জায়গা জমি নিয়ে কি করবে? এগুলো তুমি আমাকে দিয়ে দাও, আমি এগুলোতে চাষাবাদ করব, আর এই জমিতে যা ফসল হবে তোমার ভাগেরটা আমি তোমাকে দিয়ে দেব। এরপর অপর্ণার মা তাদের সেই জায়গা জমি তার কাকাকে দিয়ে দেয়। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। অপর্ণাও এখন বড় হয়ে গিয়েছে। একদিন অপর্ণার মা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। এরপর থেকে বাড়ির সব কাজ অপর্ণা করে। এভাবে চলতে চলতে একদিন অপর্ণার মাও অপর্ণাকে একা করে দিয়ে চলে যায়। কি আর করবি বল মা, তোর মা যখন তোকে ছেড়ে চলে গিয়েছে, তুই আমাদের ওখানে চল, এখন থেকে তুই আমাদের সাথে থাকবি, আমরাই তোর দেখাশোনা করব। এই, তুমি একটু এদিকে এসো, তোমার সাথে আমার কথা রয়েছে। তুমি ওই মেয়েটাকে আমাদের ওখানে নিয়ে গিয়ে কি করবে? হ্যাঁ, এমনিতেই তো আমরা চলতেই পারছি না, তার মধ্যে একটা বাড়তি বোঝা নিচ্ছ কেন? হ্যাঁ, এমনিতেই তো ওদের সব জমি জায়গা আমরা ভোগ করছি, আর গ্রামের মোড়ল মশাই কয়েকদিন ধরে আমাকে বলছে যে ওর সাথে যদি মোড়ল মশাইকে বিয়ে দিতে পারি তাহলে আমাদেরকে আরো 10 বিঘা জমি লিখে দিবে আর অনেক টাকাও দিবে। সেটা তো তুমি আগে কখনোই বলনি। চলো চলো, ওকে নিয়ে চলো। কেঁদে আর কি করবি রে মা? যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। তুই চল আমাদের সাথে, আমাদের বাড়িতে চল। এরপর অপর্ণা তার কাকা ও কাকির সাথে তাদের বাড়িতে যায়। কিছুদিন পরই অপর্ণার কাকা অপর্ণার কাকির সাথে কথা বলছিল, আর অপর্ণা সেই কথা পাশে দাঁড়িয়ে শুনছিল। আমি বলি কি, সামনে ভালো একটা দিন দেখে অপর্ণার সাথে মোড়ল মশাইয়ের বিয়েটা দিয়েই দেই, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আপদটাকে বিদায় করো তো, আমার আর ভালো লাগছে না। অপর্ণা এই কথা দূর থেকে শুনতে পায়, আর সে মনে মনে খুবই কষ্ট পায়। মা বাবা চলে যাওয়ার পরে আমি ভেবেছিলাম এরাই আমার আপনজন, কিন্তু উপরওয়ালা তুমি আমাকে
কেমন আপনজন দিলে, যারা নিজেদের স্বার্থের জন্য আমাকে এক বুড়োর সাথে বিয়ে দিতে চাইছে। আমি আজকে বাড়ি থেকে পালিয়ে যাব। তারপর আমি কাকার বাড়ি থেকে পালিয়ে জঙ্গলে চলে আসি। আর এখন তোমাকে সম্পূর্ণ সুস্থ দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। আর আমি তোমাকে আজকে একটা সত্যি কথা বলি, শোনো। আমি এতদিন ধরে তোমার সাথে রয়েছি ঠিকই, কিন্তু আমি তোমাকে মন থেকে স্বামী হিসেবে মানতে পারিনি। কিন্তু আজ থেকে আমি সত্যি তোমাকে আমার মন থেকেই স্বামী বলে মেনে নিয়েছি। আজ থেকে আমরা স্বামী স্ত্রী হয়েই এই গুহায় থাকবো। অপর্ণার কথা শেষ হতে না হতেই বাঘটি আশ্চর্যজনকভাবে একটি রাজকুমারে পরিণত হলো। এটা দেখে অপর্ণা একেবারে অবাক হয়ে গেল। এটা আমি কি দেখছি? একটি বাঘ কি করে এভাবে মানুষ হতে পারে? আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ কুমারী রানী, আমি কোনো বাঘ নই, আমি পঞ্চগড় রাজ্যের রাজকুমার। আর তুমি হলে পঞ্চগড় রাজ্যের কুমারী রানী। এক সাধু বাবার অভিশাপে আমি বাঘে পরিণত হয়েছিলাম। আর তিনি বলেছিলেন, যদি কোনো মেয়ে আমার এই বাঘ রূপ দেখে সত্যিকারের ভালোবেসে বিয়ে করে, তখনই একমাত্র আমি বাঘের রূপ থেকে মুক্তি পাবো। আজ তুমি সেই সত্যিকারের ভালোবাসা আমাকে দিয়েছো, তাই তো আমি বাঘের জীবন থেকে মুক্ত হলাম। আজই আমি তোমাকে নিয়ে আমার রাজ্যে ফিরে যাব। এরপর রাজকুমার তার রানীকে নিয়ে রাজ্যে ফিরে যায়।